স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। এবার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার। রাত 1:45টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে আদালতে আনা হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে। এখন সকালে এই নিয়ে থাকছে বিস্তারিত। ওখানে 100 টাকা করে সঞ্চয় দিয়ে 20,000 টাকা করে লোন উঠায় মাসে মাসে কিস্তি দিছি। আইটিএস থেকে নিছি 50,000, তারপর জমিন বিক্রি করছি, গরু কিনছি, আমার স্বামীকে বিদেশে পাঠাইছি। মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো এন্টারপ্রাইজ এই মাঝখানে এই জাম্পটা করার জন্য এই সাপোর্টটা তো গভর্নমেন্টের কাছ থেকে আসতে হবে। মাইক্রো এন্টারপ্রাইজগুলোকে সাপোর্ট করার জন্য স্পেশালাইজ ইনস্টিটিউশন হতে পারে। কিছু ব্যাংক কিন্তু মাইক্রো এন্টারপ্রাইজ করার চেষ্টা করছে। এই যে ঋণ দেয়া নেয়া এগুলির ক্ষেত্রে তাদের যে কস্টটা এটাকে বিবেচনা করেই আমরা সার্ভিস চার্জটা করি। আমরা এই এমআরআইকে ডিজিটালাইজ করার জন্য এখন যে খরচ আমরা নিজেরা যদি ওয়ালেট করে করি তাহলে খরচ একদম কমে আসবে। তৃণমূলের 70 থেকে 75% আমানতকারীর নিয়মিত সঞ্চয় চলছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। এখন প্রান্তিকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম কমে বেড়েছে শহর আর শহরতলিতে। টেকসই অর্থনৈতিক কাঠামো তৈরিতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো সাবেক বাণিজ্যমন্ত্রী গ্রেফতারের খবর। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলার সময় গুলিবিদ্ধ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান 1-এর একটি বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। 5 আগস্টের পর তাকে টিপু মুন্সি আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সি রংপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। 2018 সালে টানা 3য় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। আওয়ামী লীগ টানা 3য় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান টিপু মুন্সি। আদালতে আনা হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে। কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে তাদের। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, তাদের কখন আদালতে তোলা হবে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন যে হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে আমরা দেখেছি নিউ মার্কেট থানায় যে হত্যাকাণ্ডে হয়েছে, হকার শাহজাহান আলী হত্যাকাণ্ডে আমরা দেখেছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছিল। এরপরে তাদেরকে আসলে প্রথমে 10 দিনের রিমান্ড নিয়েছিল পুলিশ। এরপরে আমরা দেখেছি আরও 5 দিনের রিমান্ড তাদেরকে নিয়েছিল পুলিশে। এবং আমরা দেখেছি যে পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও রিমান্ডে নিয়েছিল পুলিশ, কারণ সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নামে যে হত্যার যে মামলা হয়েছিল সেই মামলার ঘটনায়। তবে আমরা দেখেছি আজকে সকাল থেকে এই সিএমএম আদালতে এখানে এই যে আসামি 3 জনকে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নিয়ে আসা হয়েছে। কারণ তাদের এই 3 জনের নামে কিন্তু একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। আমরা দেখেছি হত্যাকাণ্ডের ঘটনায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে, বিশেষ করে নিউ মার্কেট এলাকায় যে হত্যাকাণ্ড হয়েছিল একজন ব্যবসায়ী হকার শাহজাহান আলী হত্যাকাণ্ডে, আমরা দেখেছি যে আইনমন্ত্রী আনিসুল হক সহ সালমান এফ রহমানকে, জিয়াউল হাসানকে আসলে রিমান্ডে নিয়েছিল আমরা দেখেছি। তবে গত 24শে আগস্ট তাদেরকে আদালতে তুলে আবারও 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ এবং তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তবে আজকে তাদের কিন্তু গতকালকে কিন্তু তাদের এই 5 দিনের রিমান্ডটি শেষ হয়েছে। আজকে সকালই তাদেরকে আসলে আদালতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদের
তাদেরকে আদালতে তোলা হবে। এখানে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন আদালত প্রাঙ্গণে, পুলিশের সদস্যরা আছেন, সেনা কর্মকর্তারা আছেন। পাশাপাশি এখানে আমরা দেখছি যে অন্য সময় বিকেলে বা অন্য সময় যে আদালত প্রাঙ্গণে যে ধরনের ভিড়ভাট্টা থাকে বা যে ধরনের বিক্ষোভ থাকে আইনজীবীদের, সেই বিক্ষোভটা কিন্তু এখন যেহেতু খুবই ভোর সকাল, এখন যেহেতু বাজে 7টারও একটু বেশি সময়, যার কারণে আমরা দেখছি যে এখন শুধু নিরাপত্তা জোরদারি করা হয়েছে আদালত প্রাঙ্গণে। কারণ কিছুক্ষণের মধ্যেই এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান রহমানকে আদালতে তোলা হবে। সেই আদালতে তুলে তাদেরকে আসলে আবারও কোন মামলায় দেখানো হয়, আবার বা কতদিনের রিমান্ড মঞ্জুর করে বা কতদিনের রিমান্ড চাওয়া হয়, সে বিষয়টা আসলে জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। তবে এখন যেহেতু আসলে কার্যক্রমটি চলছে, তাদেরকে প্রস্তুতি চলছে। আরো একটা বিষয় জানতে চাই যে আপনি তো আদালতে আছেন, গতকাল রাতে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করা হয়েছে, আজকে কি তাকে আদালতে তোলার কোনো খবর আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, আপনি আসলে সঠিক বলেছেন যে গতকালকে মধ্যরাতে গুলশান থেকে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র্যাব। সে গ্রেফতার করার পরে আমরা দেখছি যে বাণিজ্য মন্ত্রীর আমরা ছবিও দেখেছি যে তিনি আসলে পাঞ্জাবি পরিহিত ছিলেন, একজনের বাসায় তিনি অবস্থান করছিলেন। এবং 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী পরিষদের যে মন্ত্রীরা ছিল তারা কিন্তু গা ঢাকা দিয়েছিল, এবং গা ঢাকা দেওয়ার পরে আমরা দেখেছি যে একের পর এক কিন্তু হত্যা মামলা হয়েছে এই শেখ হাসিনা সাবেক মন্ত্রী পরিষদের সদস্যদের বিরুদ্ধে। সেই হত্যা মামলা আমরা দেখেছি যে গতকালকে যে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করা হয়েছে সেটি রংপুরের একটি হত্যা মামলায় তাকে আসলে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা দেখছিলাম যে এই যে কোটা সংস্কার আন্দোলন ছাড়াও বিভিন্ন সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম ঊর্ধ্বগতি হয়েছে, বাজারে লাগামহীন দাম থাকার কারণে এই বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করা অবস্থায় তিনি কিন্তু নানাভাবে সমালোচিত হয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে, খোদ আওয়ামী লীগের মধ্যেও তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকরাও আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিন্তু এই বার্তাটা আসলে পৌঁছে দিয়েছেন যে তিনি বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করা অবস্থায় তিনি কিন্তু তার যে দায়িত্ব সেটি পালন করতে ব্যর্থ হয়েছেন। কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু একসময় লাগামহীন হয়ে যায় এবং সাধারণ মানুষ কিন্তু নার্ভিশ্বাস থাকে তাদের কাছে। তবে আজকে আসলে তোলা হতে পারে, যেহেতু গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে, তবে কখন নাগাদ তোলা হবে সে বিষয়টি স্পষ্ট নয়, সে বিষয়টি আরও পরে জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ। এবং আমরা আসলে দেখছি যে এখন আসলে আরও প্রস্তুতি নিচ্ছে যে তাকে মনে হয় কিছুক্ষণের মধ্যেই আসলে আদালতে তোলা হবে। যে তিনজন সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান এবং আইনমন্ত্রী আনিসুল যে তোলা হচ্ছে তাদেরকে আমরা দেখছি যে এখানে ধীরে ধীরে এখানে সাদেক খান রয়েছেন এবং আইনমন্ত্রী পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক রয়েছেন, পিছনে এই যে সালমান এফ রহমানকেও আসলে তোলা হচ্ছে। আমরা দেখছি তাকে এই আজকে সকাল সকালে কিন্তু তাকে আদালতে তোলা হচ্ছে। পাশাপাশি এখানে আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু রয়েছেন। এবং আমরা দেখছিলাম এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে নানা হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে নিউ মার্কেট থানায় যে হত্যাকাণ্ড হয়েছে সেই ঘটনায় আমরা দেখছিলাম আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং আমরা এখানে দেখছি যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও আসলে আজকে এখন আদালতে তোলা হচ্ছে। তাদেরকে আরও কী কী হত্যা মামলায় দেখানো হবে সেই বিষয়টি আসলে জানা যাবে। তবে কিছুক্ষণের মধ্যেই আসলে শুনানির যে কার্যক্রমটি সেটি আসলে চলবে, সে বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। আমি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে নানা হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে আসলে তাদেরকে বিভিন্ন মামলায় কিন্তু তাদের আমরা আসামি দেখেছি এবং গত 24শে আগস্টে তাদেরকে আসলে গ্রেফতার দেখানো হয়েছিল। গ্রেফতার দেখিয়ে তাদেরকে রিমান্ডের আবার পূর্ণ আবেদন করে, তখন তাদেরকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। তবে আজকে গতকালকে সেই রিমান্ড শেষ হয়, আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়েছে। সকাল সকালই তাদেরকে এই ঢাকা মেট্রোপলিটন সিএমএম আদালতে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তবে পুলিশ আসলে কোন মামলায় আবার তাদেরকে এখানে আবার আজকে আদালতে তোলা হয়েছে সে বিষয়টি আরও স্পষ্ট করে একটু পরে আসলে জানা যাবে স্পষ্ট করেই জানা যাবে। তাদেরকে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আসলে সেই শুনানির কার্যক্রমটি শুরু হবে। 28 নং আদালতে তাদেরকে তোলা হয়েছে। আমি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ফোনে আড়ি পাতা সহ শুরু করে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু একটা অভিযোগ করতেন যে এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
প্রধান নানাভাবে তাদেরকে আসলে হেনস্থা করেছেন, তাদের ফোনে আড়ি পেতেছেন, তাদের এবার গুপ্ত হত্যার জন্য একটা বড় অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। যে কারণে আমরা দেখছি এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যখন 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, এরপরে তাকে কিন্তু গ্রেফতার করে পুলিশ তাদেরকে প্রথমে আবার রিমান্ডে নিয়ে আসা হয়। 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, প্রথমে তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপরে আবার যখন 8 দিনের রিমান্ড শেষ হয়ে আদালতে তোলা হয়, তখন তাকে আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে আজকে সকালেই তাকে আসলে আদালতে প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে ভোর সকালে, এবং এখন আদালতের যে শুনানির কার্যক্রমটি সেটি আসলে চলমান রয়েছে এবং সেটি আরও চলছে। আমরা দেখছি আদালতে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য সাদেক খান রয়েছেন, এখানে আমরা দেখছি যে সালমান এফ রহমান রয়েছেন, জিয়াউল হাসান রয়েছে। আমরা এখানে দেখছি তাদের 2-3জনকে আসলে আদালতে তোলা হয়েছে। আমি যদি আরও একটু বিস্তারিত ঘটনা বলি, যে সালমান এফ রহমানের বিরুদ্ধে নানাভাবে আমরা দেখছি যে ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি করার একটি অভিযোগ কিন্তু রয়েছে। নানা সময়ে আমরা দেখছিলাম সবসময় তাদেরকে আসলে বলা হয়। তবে যেহেতু আজকে সকালেই তাদেরকে 3জনকে এখানে আসলে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতের শুনানির কার্যক্রমটি আসলে এখন চলমান রয়েছে। তবে যেহেতু এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা সহিংসতা ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাদেরকে কয়েক দফায় কিন্তু রিমান্ড নিয়েছিল পুলিশ। তবে আজকে সকাল সকালে তাদেরকে আদালতে তোলা হয়েছে। এখানে সালমান এফ রহমান রয়েছেন, জিয়াউল হাসান রয়েছেন, সাবেক সংসদ সদস্য সাদেক খান রয়েছেন। আমরা আরও বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আসলে জানতে পারবো। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। রাব্বি, আপনি আমাদের সাথেই থাকবেন, নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দেশের ব্যাংক যেখানে হোঁচট খাচ্ছে, সেখানে তৃণমূলের 70 থেকে 75% আমানতকারী নিয়মিত সঞ্চয়ে চলেছে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কার্যক্রম। এখন ঋণের হারের তুলনায় বাড়ছে সঞ্চয়ের প্রবণতাও। তবে প্রান্তিকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম কমে বেড়েছে শহর আর শহরতলিতে। তবে মাইক্রো ক্রেডিটে বেকারত্ব দূর ও স্বনির্ভরতা বাড়লেও টেকসই অর্থনৈতিক কাঠামো তৈরিতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ, বান্দরবানের রিজভী রাহাত, নীলফামারী থেকে আমিরুল বাপ্পি সহ আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। চারদিকে বৃষ্টির জল থই থই করছে। মাঠঘাট, ফসলের ক্ষেত এখন টইটুম্বুর পানিতে। আমিষের চাহিদা মেটাতে ক্ষেতের ধারে ছোট ছোট জাল নিয়ে মাছ ধরার চেষ্টা। সারি বেঁধে রোপণ করা আমনের চারাগুলো কিছুদিন পরে সোনালী ধানে ভরিয়ে ফেলবে কৃষকের গোলা। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের প্রায় সব জায়গারই চিত্র একই রকম। কৃষকরা আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী। যাদের একসময় কিছুই ছিল না, তাদের অনেকেই জমি চাষ করছেন বন্ধক নিয়ে। শুধু জমি বন্ধক নয়, পশুপালন, ছোট ব্যবসা, উদ্যোক্তা, এরকম অনেক উদাহরণ তৈরিতে গত প্রায় 3 দশক ধরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে দেশের ছোট বড় এনজিও। ওখানে 100-100 টাকা করে সঞ্চয় দিয়ে 20,000 টাকা করে লোন উঠায় মাসে মাসে কিস্তি দিছি। এই যেমন পঞ্চগড়ের সীতাগ্রাম এলাকায় জলিল বেনু দম্পতি। পেশায় রাজমিস্ত্রি জলিলের ঠিকঠাক থাকার ঘরও ছিল না 2 যুগ আগে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে থাকার ঘর করেছেন, ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন, জমি কিনে বসত বাড়ির আয়তন বাড়িয়েছেন। টিন কিনে আমরা টিনের ঘর দিছি, তারপরে লোন পরিশোধ করে গরু নিছি, তারপরে লোন পরিশোধ করে এই যে বাচ্চা কাচ্চা ছোট ছোট এদেরকে পড়ালেখা করাই। একই গ্রামের এক বাড়িতে দেখা যায় গাছ থেকে বাদাম আলাদা করছেন বেশ কয়েকজন নারী। তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে এনজিও ঋণের সাথে জড়িত। গ্রামীণ ব্যাংক থেকে লোন নিছি 50,000, তারপর আইটিএস থেকে নিছি 50,000, তারপর জমিন বিক্রি করছি, গরু কিনছি, আমার স্বামীকে বিদেশে পাঠাইছি। এনজিও সংশ্লিষ্টরা বলছেন, গ্রামাঞ্চলের দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণ প্রকল্প অভাবনীয় সাফল্য এনে দিয়েছে। মুদ্রার উল্টোপিঠও দেখেছেন অনেকে। ঋণ নেওয়ার জন্য অনেক টাকা দেওয়া গেছিল, 5,000, 10,000, 15,000 করে। 2-3 সপ্তাহ ঘোরাফেরা করছে, পরে টাকাগুলো মারে নিয়ে চলে গেছে। তখন কি ঋণ যা দেখেছি অফিসে চুরমাচুর ভাঙা ভাঙি লোকগুলাকে খুঁজে পাই না। 30,000 টাকা দিলে ওদের এখানে 5-7,000 টাকা জমা দিতে হবে, তার উপরে আবার 15%, 12% সুদ। জানা গেছে 8 থেকে 10% ঋণ গ্রহীতা এই অর্থ ব্যয় করেন অনুৎপাদনশীল কাজ, যেমন মেয়ের বিয়ে দেয়া, বিলাসী জীবনযাপন, জুয়া খেলার মতো কাজে। ফলে ঋণ শোধ করতে না পেরে অনেকেই হারান ভিটেমাটি, এলাকা ছাড়াও হন কেউ কেউ। তাই এই ঋণের টাকা যেন ঠিকঠাক উৎপাদনশীল কাজে ব্যয় হয়, সেদিকে নজরদারি বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন গ্রহীতাদের সচেতনতার।
ক্ষুদ্র ঋণের উদ্যোগ, শাখা সংখ্যা, সদস্য, ঋণ স্থিতি, সঞ্চয় স্থিতিতে সবচেয়ে পিছিয়ে বান্দরবানও। এখানকার হিসেবটা কিছুটা ভিন্ন। এখানে চ্যালেঞ্জ যেন পাহাড়ের সাথে ঘেঁষে ঘেঁষে চলে। আমাদের রাস্তাটা দূরে বলে এটার কারণে ওরা আসতে চায় আছে, ওইটারও আসে নাই। আমার হাজবেন্ডের যদি একটা ব্যবসা বাণিজ্য একটু ভালো হতো। আমাদের দোকানে লোনের প্রিয় লোন নিতে পারছিনি। বান্দরবান জেলায় ক্ষুদ্র ঋণ জনপ্রিয় না হওয়ার পেছনে পাহাড়ের দুর্গমতা একটা প্রধান কারণ। এছাড়া আমাদের এখানে ঋণের যে সুদের হার, এই সুদের হারটাকে কিন্তু পাহাড়ের মানুষ বেশ উচ্চ সুদ হার মনে করে, যে কারণে তাদের ক্ষুদ্র ঋণের প্রতি একটা অনীহা কাজ করে। এরপর আছে হচ্ছে ঋণ কাগজপত্রের যে জটিলতা। একটা ঋণ নিতে গেলে যত ধরনের কাগজপত্র দিতে হয়, এখানকার মানুষজন যেহেতু শিক্ষা দীক্ষায় একটু পিছিয়ে আছে, তারা এই কাগজপত্র জটিলতা নিয়ে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। শাখাগুলোর কাজের পরিধি সবচেয়ে কম ময়মনসিংহ, সিলেট বিভাগে। তবে এখানে পরিধি শহর ও উপশহরে সীমাবদ্ধ মাইক্রোক্রেডিট প্রোগ্রাম। গ্রামাঞ্চলের যে সমিতিগুলো ছিল সেটি অনেক কমে গিয়েছে, ঋণদান সমিতি, এবং এনজিওগুলোর এখন শহর বা শহরতলির যে ঋণদান বা সমিতিগুলো আছে সেগুলো কিন্তু বেশ বেড়েছে। এবং এর কারণ হিসেবে যেটি এনজিও কর্মী বা গ্রামাঞ্চলের মানুষ যেটি বলছেন যে আসলে গ্রামের মানুষের কিন্তু অর্থনৈতিক সক্ষমতা কিছুটা বেড়েছে। বিশেষ করে ময়মনসিংহের ভালুকা এবং ত্রিশালে যে শিল্পায়ন হয়েছে, এই শিল্পায়নের ফলে কিন্তু সেখানে দরিদ্র পরিবারের অনেকের গার্মেন্টস শ্রমিক হিসাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এবং ভালুকা ত্রিশাল ছাড়াও ময়মনসিংহের নান্দাইল এবং গৌরীপুরেও বেশ কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠেছে। স্থানীয়রা কিন্তু এখানে কাজের সুযোগ পেয়েছেন। এবং রিক্সা, অটোরিকশার, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশার দৈনন্দিন আয়টা হয়, সেই আয়টা দিয়েই কিন্তু তারা তাদের যে সংসার চালাতে পারেন বা সংসারের উন্নতির জন্য তারা কাজ করতে পারেন। যার কারণে এনজিও ঋণের প্রতি একটা বিমুখতা বা অনাগ্রহ তৈরি হয়েছে। আগে বেকার ঘুরে বেড়েছিলাম, এখন গাড়ি চালাই, আমার দিনে 800-1000 টাকা কামাই হয়। ঘুরে ফিরে সব গল্প একই রকম, কিন্তু ভিন্নতা হলো গত কয়েক দশক ধরে চলে আসা ক্ষুদ্র ঋণ কার্যক্রম কতটুকু সফল হলো, বিশেষ করে দারিদ্রতা বিমোচন এবং স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রটি কতটুকু টেকসই করতে পারলাম আমরা। দিন দিন বেড়ে চলছে নগরায়ন, নিধন। সিএমএম আদালত কোর্টে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। আদালত থেকে বের করা হচ্ছে সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল হাসানকে। সেখানে চলে যাচ্ছি সরাসরি। হয়েছে এখানে আমরা দেখছি আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমানকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালতে। তাদেরকে তুলে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, সেখানে তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখানে আমরা দেখছি যে আদাবর থানার একটি হত্যা মামলায় এখানে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকেও এখানে তাকেও আসলে এখানে রিমান্ডে দিয়েছে। রিমান্ডে তুলে পুলিশ তাদেরকে রিমান্ড চেয়েছে, তাকেও আসলে এই জিয়াউল হাসানকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এখানে তাদেরকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে। আজকে এখানে চারজনকে তোলা হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে এখানে তাকে আদালতে তুলে তাদেরকে রিমান্ড চেয়েছে পুলিশ। তাদেরকে আরেকটু হত্যা মামলায় দেখানো হয়েছে, তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেক্ষেত্রে উভয়পক্ষে যে শুনানি, সেই শুনানির কার্যক্রম শেষ করে এখানে আমরা দেখছি আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সকলকেই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আজকে যে 4 জনকে ওঠানো হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আমরা দেখছি যে তাদেরকে আদালতে তুলে রিমান্ড চেয়েছে পুলিশ। এবং আমরা দেখছি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকেও আদালতে তোলা হয়েছে, তাকেও আসলে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তাকে আদাবর থানায় হত্যা মামলায় দেখানো হয়েছে জিয়াউল হাসানকে, তাকেও 5 দিনের রিমান্ড দিয়েছে। এই যে তাদেরকে আসলে 3য় দফা আজকে রিমান্ড দিয়েছে আদালত। একের পর এক হত্যা মামলা হচ্ছে, তাদের নাম কিন্তু যুক্ত হচ্ছে। যেহেতু ফোনে আড়ি পাতা সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ছিল এই জিয়াউল হাসান, সেক্ষেত্রে তাকে আজকেও আদালতে তোলা হয়েছে। তাকে 3য় দফায় আজকে তাকে রিমান্ড দিয়েছে 5 দিনের। আমরা দেখছি যে আদালতের যে শুনানির কার্যক্রম সেটি আসলে শেষ হয়েছে এবং এই বিষয়ে আসলে আমরা কিছুক্ষণের
মধ্যে আসলে আরও বিস্তারিত জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে তাদের 3 জনকে আদালত থেকে শুনানি শেষ করে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এখন নামানো হচ্ছে। আমরা দেখছি আদালত থেকে প্রাঙ্গণ থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে তাদেরকে আদালতে তোলা হয়েছে। তুলে আবার নতুন করে রিমান্ড চাওয়া হয়েছে। সেই রিমান্ড চেয়ে তাদেরকে আজকে আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে আদালত, আমরা দেখছি। এবং বিশেষ করে কয়েক দফায় আমরা দেখছি তাদেরকে আসলে আদালতে এর আগেও 2 দফায় তোলা হয়েছে। 24 তারিখ তাদেরকে আসলে আদালতে তোলা হয়েছিল। আদালতে তুলে তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, সেই রিমান্ড তাদেরকে আসলে 5 দিনের মঞ্জুর করেছিল। যেহেতু গতকাল সেই রিমান্ড শেষ হয়েছে, সে বিষয়ে আজকেও তাদেরকে আবার আদালতে তোলা হয়েছে। আদালতে তুলে তাদেরকে আজকেও আসলে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এই দফায় আসলে আমরা দেখছি যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হয়েছে, যে শেখ হাসিনা সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে মন্ত্রী পরিষদ রয়েছে, সেই মন্ত্রী পরিষদের যে নেতৃবৃন্দ ছিলেন, বিশেষ করে আমরা দেখছিলাম যে 14 দলীয় সমন্বয়ক, তাদের নামেও কিন্তু মামলা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি তাদেরকেও রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আসলে এই যে যেহেতু আসলে আজকে ভোর সকালে নিয়ে আসা হয়েছে, তার একটা মূল কারণ হলো যে অন্য সময় দুপুরে বা বিকেলে নিয়ে আসলে দেখা গেছে যে এখানে আইনজীবীদের একটি বিক্ষোভ হয় বা আইনজীবীদের সবচেয়ে বেশি এখানে আসলে উত্তেজনাকর অবস্থা তৈরি হয়, নানা প্রকার বাধা সংকট তৈরি হয় আদালত প্রাঙ্গণে। নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আদালত প্রাঙ্গণে থাকেন, এক ধরনের বাধা বিঘ্ন তৈরি হয়, যার কারণে আজকে ভোর সকালেই তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে আদালতে। আরও বিস্তারিত তথ্য আমরা আরও দিতে পারবো কিছুক্ষণের মধ্যে। তবে যেহেতু তাদের শুনানির কার্যক্রমটি শেষ হয়েছে, তাদের 4 জনকে, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে, তাদেরকেও সবাইকে আসলে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তবে এই বিষয়টি আসলে যতটুকু আসলে আমরা আসলে বলছি, পুলিশ বলছেন যে তারা যেহেতু নানাভাবে আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত মদতদাতা, বিশেষ করে অর্থদাতা, যার কারণে তাদের নামই কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখেছি। আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে বিরুদ্ধে আমাদের একটা বড় অভিযোগ কিন্তু করেছিলেন, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা ছাত্র জনতা রয়েছেন, তারা ফোনে আড়ি পাতা থেকে শুরু করে গুপ্ত হত্যার একটি অভিযোগ করেছিলেন ছাত্র। এছাড়া বিভিন্ন সময় আমরা দেখছি যে যারা এই বিরোধী দলীয় রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, তারা একটা অভিযোগ করেছেন যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে ফোনে আড়ি পাতা সহ গুপ্ত হত্যার একটা অভিযোগ কিন্তু বিরোধী দলীয় রাজনীতিবিদরা আসলে বিভিন্ন সময় করেছেন। এবং যার কারণে আমরা দেখছি যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6ই আগস্ট তাকে এই যে সেনাবাহিনীর যেই বিভিন্ন শীর্ষ পদে রদবদল হয়েছে, সেই রদবদলে আমরা দেখছিলাম যে আইএসপিআর থেকে যেই একটি বার্তা দিয়েছিল যে সেই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে যখন আদালতে তোলা হয়, এর আগে আমরা দেখছি যে তাকে 10 দিনের রিমান্ড চেয়েছিল এবং 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এরপরে যখন আবার তোলা হয়, তাকে আসলে 5 দিনের রিমান্ড দেওয়া হয় এবং সেই গতকালকেই তার রিমান্ডের যেই রিমান্ডের সময় সেটি শেষ হয়েছে এবং আজকে তাকে ভোর সকালেই এই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। আদালতে তুলে তাকে আবার নতুন করে রিমান্ড চেয়েছে, সেই রিমান্ড তাকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সেই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে 4 জনের বিরুদ্ধে। এখানে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পাশাপাশি এখানে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা দেখছিলাম যে আইনমন্ত্রী আনিসুল হক এবং দুঃখিত আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শেখ হাসিনা সরকারের শিল্প বিনিয়োগ উপদেষ্টা, তাদেরকে আমরা দেখছিলাম যে নিউ মার্কেট থানার একটি যে হত্যা মামলা, শাহজাহান আলী হত্যা মামলায় তাদেরকে প্রথমেই কিন্তু আসামি করা হয় এবং আমরা দেখছিলাম জিয়াউল হাসানকে আসলে একই মামলায় তাদেরকে আসলে আদালতে তোলা হয় বা গ্রেফতার করা হয় একই হত্যা মামলায়। সেই মামলায় আমরা দেখছিলাম যে তাদের নামের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় সহ তার মন্ত্রী পরিষদের নেতৃবৃন্দদের সকলের নাম কিন্তু রয়েছে। গতকালও কিন্তু 5টি মামলা হয়েছে। এই যে একের পর এক মামলা হচ্ছে, এখানে যারা ভুক্তভোগী আছেন বা অন্য সময়, আজকে এখন হয়তো সকাল আসলে কোনো সদস্য বা কোনো যারা এখানে আইনজীবীরা এখন আজকে এই সকাল আদালত প্রাঙ্গণে না থাকলেও বিকেলে নাগাদ কিন্তু যখন আইনজীবীরা আদালত প্রাঙ্গণে আসেন, তখন কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বা বিভিন্ন ধরনের এখানে সহিংসতামূলক কার্যক্রমের একটা সূচনা তৈরি হয়। কেউ ডিম নিক্ষেপ করেন, কেউ জুতা নিক্ষেপ করেন, যার কারণে আজকে সকালই কিন্তু এই 4 জনকে
চারজনকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসে যখন আদালতে তোলা হয় তখন তাদেরকে বিভিন্ন মামলায় আরও একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়, দেখিয়ে তাদেরকে আসলে রিমান্ড চায় পুলিশ। সেই রিমান্ড মঞ্জুর করে শুনানি শেষ করে তাদেরকে চারজনকে আসলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর আদালত প্রাঙ্গণ থেকে। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। দিন দিন বেড়ে চলছে নগরায়ন, নিধন হচ্ছে প্রাণ ও প্রকৃতি, যার প্রভাবে পাল্লা দিয়ে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। বিশ্বের অন্যান্য দেশের মতো চলতি বছরে বাংলাদেশও দেখেছে দীর্ঘ তাপপ্রবাহ। গরমের তীব্রতা থেকে বাঁচতে নগরীর মানুষ ঝুঁকেছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের দিকে। অতিরিক্ত শীতলীকরণ যন্ত্রের ব্যবহারে কিছু মানুষ সাময়িক স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে বিদ্যুৎ খাতে। তৈরি হচ্ছে উষ্ণায়ন ও অর্থনীতির দুষ্টচক্র। বিস্তারিত আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। ধানমন্ডির বাসিন্দা তৌফিকুল ইসলাম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে দেখছেন ফুটবল খেলা। গরমের অস্বস্তি থেকে বাঁচতে বছর দুয়েক আগে এসি কিনেছেন। কত ডিগ্রি তাপমাত্রায় আরাম বোধ করেন তিনি? 22 থেকে 23 আমরা ব্যবহার করে থাকি। যখন আমাদের অতিরিক্ত শীততাপ নিয়ন্ত্রণ করার জন্য, রুমটা ঠান্ডা করার জন্য দ্রুত দরকার হয়, তখন 20 দিয়ে ব্যবহার করে থাকি বেশিরভাগ সময়। মানিকগঞ্জের স্বল্পসিংজুরি গ্রামের লাভলি বেগমের নিত্যদিনের কাজ এটি। 6 জনের সংসারে প্রতিদিন দুবেলা নিয়ম করে বসতে হয় জ্বলন্ত উনুনের পাশে। আগুনের তাপে ক্লান্ত গৃহবধূর শান্তি মেলে কিভাবে? কাজকর্ম করতে আইসে মানে কইরা একটু জিরামু, যে একটু রেস্ট নিমু, ওই রকম কোনোই থাকে না। মানে বিদ্যুতের বেশি, আমাকে ঘাটতি বেশি এদিকে। জমিতে গভীর মনোযোগ কৃষক কৃপন মিয়ার। বর্ষা মৌসুম হলেও বৃষ্টির অভাবে সেচ দিতে হচ্ছে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে। লোডশেডিংয়ের কারণে সূর্যের তাপের সমান্তরালে পাল্লা দিয়ে বাড়ছে প্রান্তিক এই কৃষকের চিন্তা। তো আমাদের থাকেই না, ঘন্টায় আপনার 20 থেকে 15 মিনিট থাকে, গেলে আসেই না। বারবার এসে মোটর সুইচ দিয়ে, কিন্তু বিদ্যুৎ নাই, সেচ দিতে পারি না জমিতে। এই হলো অবস্থা। একদিকে বিদ্যুতের অভাবে কৃষক রিপন মিয়ার কপালে চিন্তার মেঘ ও গৃহবধূর চোখে মুখে হতাশার ছাপ, অন্যদিকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার। দৃশ্যগুলো একই সময়ের হলেও ভিন্নতার কারণ কি? গবেষণা বলছে দেশে বর্তমানে প্রায় 19 লাখ রেসিডেন্সিয়াল এসি চলমান আছে। কয়েক বছর আগেও এসি মানুষের কাছে বিলাসী পণ্য হলেও সেটি এখন নিত্যপণ্যের তালিকায়। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা, ফলে চাপ বাড়ছে জাতীয় গ্রিডে, তৈরি হচ্ছে বিদ্যুৎ ঘাটতি। তৌফিকুল ইসলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরাম বোধ করলেও অন্যদের আরাম বোধ হয় কত ডিগ্রি তাপমাত্রায়? এই এসিটা নর্মালি আমি 19-20 সর্বোচ্চ 22 এর ভিতরে আর কি, যেমন আমি নর্মালি চালায় থাকি সব সময় আর কি। আমি বেশিরভাগ সময় 22-23 ইউজ করি। 18 থেকে 20 তাপমাত্রার ভিতরে ব্যবহার করি এসিটা, যাতে করে একটু কমফোর্ট ফিল হয় আর কি। একদিকে এসি ব্যবহার করে এক শ্রেণীর মানুষ প্রয়োজন অনুযায়ী নিজেকে শীতল রাখছেন, অন্যদিকে বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে কৃষির সেচ, বাড়ছে জনপদে বিদ্যুৎ বঞ্চিতর সংখ্যা। ঘরে তাপ বেশি, কষ্ট বেশি, সেই জন্য থাকা হারি না, সেই জন্য বাইরে পড়েছি। গাম বেতনি ঘুরামু না নামাজি ফুরমু, আল্লাহর নামে সেজদা দিমু। এই এখন সুইচ দিয়ে থেকে গেলাম, বাড়ি দিই নাই, আবার দৌড় করে আসি, আসার পর দেখি সুইচ দিয়ে থেবার বাড়িতে আবার নাই। তারপরে এভাবে তো মনে করেন কি আমাকে সেচ চালানো সম্ভব না। কয়েক বছর ধরে সারা দেশে অস্বাভাবিক হারে বাড়ছে এসি ব্যবহারকারীর সংখ্যা, যা চাপ বাড়াচ্ছে বিদ্যুতের যোগানে। 22 ডিগ্রি তাপমাত্রায় 1.5 টনের এসিগুলো 1 ঘন্টা ব্যবহার করলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, 26 ডিগ্রি তাপমাত্রায় চালালে তা 50% কমে আসে। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের একটি গবেষণা বলছে, আবাসিক এসিগুলো 22 ডিগ্রি তাপমাত্রায় ব্যবহার না করে 26 ডিগ্রিতে ব্যবহারে
ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয় তা দিয়ে প্রায় 4 লাখ গ্রামীণ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। ফলে নির্দিষ্ট তাপমাত্রায় এসি ব্যবহারের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নীতি পরিবর্তনের পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। যদি সবাইকে সমানভাবে লোডশেডিং করতে চায়, সরকার চাইলেই সবাইকে লোডশেডিং করতে পারে, কিন্তু রাজনৈতিক কারণে শহরের লোডশেডিং কম করা হচ্ছে। কারণ কমিশন বা সাফারিং যদি শহরে বেশি হয়, সেটা সরকারের জন্য আরও বেশি চাপ সৃষ্টি করে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অত্যাধিক ব্যবহার তৈরি করছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি। বিশ্বব্যাংকের 2018 সালের একটি জরিপ বলছে বাংলাদেশে তাপমাত্রা কমানোর খরচ 2050 সালের মধ্যে জিডিপির প্রায় 6.7% হবে। হিটওয়েভ থেকে এই নগরকে বাঁচানোর জন্য এই যে প্রচেষ্টা আছে, সেখানেও কিন্তু এই শহরের ওভারঅল যে ম্যানেজমেন্টাল কস্ট সেটি বৃদ্ধি পাচ্ছে। গ্রাহক পর্যায়ে সাম্যতা তৈরিতে স্থায়ী নগর পরিকল্পনার সাথে জনস্বাস্থ্যকর ইমারত বিধিমালা প্রণয়নের কথা বলছেন বিশেষজ্ঞরা। গরম বাড়ছে এবং গরম বাড়তে গিয়ে তখন আমরা বাধ্য হয়ে এসি কিনছি, তখন এসির তাপটা আবার বাইরে চলে যাচ্ছে। তাহলে উচ্চতলা ভবনের জন্য কিন্তু রুলস রেগুলেশন সারা পৃথিবীতেই আমরা দেখি দুটো উচ্চতলা ভবনের মধ্যে পর্যাপ্ত ডিস্টেন্স থাকে, যেন আমাদের পর্যাপ্ত আলো বাতাস থাকে এবং এতে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, ইলেকট্রিসিটির উপর চাপও কমবে। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 30,738 মেগাওয়াট। চলতি বছর সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে এপ্রিলে 16,477 মেগাওয়াট। কিন্তু তারপরও গ্রামগঞ্জে কিংবা প্রান্তিক জনপদে কেন লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হয়, মেলে না সে প্রশ্নের উত্তর। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ক্ষমতার দাপটে নিজ পরিবারের নামে দখলে নিয়েছিলেন 212 একর জমি, গড়ে তুলেছিলেন পার্ক, বাগান, খামার, চাষের পুকুর সহ নানা স্থাপনা। এসব জমি খেয়াল খুশি মতন দখলে নিয়ে নিজ সংসদীয় এলাকায় পারিবারিক সাম্রাজ্য গড়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দীর্ঘ 16 বছর পর এসব জমি ফিরে পাচ্ছে বন বিভাগ। রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করেছে বন বিভাগ। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। পাহাড়ের টিলায় বন বিভাগের জায়গা দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল বিশাল এই গয়ালের খামার। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খুরুশিয়ায় 8 বছর আগে এই খামার গড়ে তুলেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ। সোমবার অভিযান চালিয়ে এই জায়গা উদ্ধার করে বন বিভাগ। যদিও এই সুযোগে এখানে লুটপাট চালায় দুর্বৃত্তরা, নিয়ে যায় শতাধিক গয়াল ও খামারের নানা অবকাঠামো। টিলার চারপাশে চোখে পড়ল ছোট বড় বেশ কয়েকটি পুকুর, যেখানে দীর্ঘদিন ধরে নানা জাতের মাছ চাষ করা হতো। বন বিভাগের অন্তত 50 একর জায়গা দখলে নিয়ে এই গয়াল ও মাছের খামার গড়েছিলেন এরশাদ মাহমুদ। মাছের সদস্য ছিল গরু, ছাগল, গরু, তারপরে গয়াল। মাঝে মাঝে টইকেন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টার মতো, 7টা 8টার মতো আছে। আবার ওইখানেও আছে। এরা তো ধীরে ধীরে করছে, এগুলো কি একসাথে করছে না, বুঝলেন না? আর শেষ তো এই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে। আশপাশের আরও বেশ কয়েকটি পাহাড় ও জায়গা দখলে নিয়েছিল হাসান মাহমুদের পরিবার, যার মোট আয়তন 212 একর। বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের অদূরে সুখবিলাস নামের এই বিনোদন কেন্দ্র ও দুধপুকুরিয়ার এই মাল্টা বাগানটিও হাসান মাহমুদের পরিবারের বিশাল সাম্রাজ্যের অংশ ছিল। অভিযানের পর এসব এলাকার বড় বড় পুকুর ঘিরে চলে স্থানীয়দের মাছ ধরার হিড়িক। সোমবার থেকে লাগাতার অভিযানে এসব জমিতে গড়ে তোলা সব স্থাপনা গুড়িয়ে দেয় বন বিভাগ। খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ, চট্টগ্রাম শহর রেঞ্জের আমরা যৌথভাবে একটা অভিযান পরিচালনা করি। তো গোয়াল রাখার জন্য 6টা শেড ঘর আমরা ভেঙে দেই এবং ওখানে পাশে 3টা পুকুর ছিল, বড় আকারের পুকুর ছিল। পুকুরগুলো আমরা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। কর্মকর্তাদের দাবি, 1 বছর আগে বেদখলে থাকা এসব জমি উদ্ধারে জেলা প্রশাসন বরাবর আবেদন করেছিল বন বিভাগ। তবে হাসান মাহমুদের রাজনৈতিক প্রভাবের কারণে তা এতদিন সম্ভব হয়নি। 105 একর আমরা আমাদের নিজের দখলে নিয়ে আসছি। আর বাকি যেগুলো আছে, এখানে অবকাঠামো নাই, এখানে এমনি বনের জায়গা, এগুলো আমরা অচিরেই আমাদের পরীক্ষা দিন আমাদের কন্টিনিউ চলতেছে। এগুলো আমরা 2-4 দিনের ভিতর সবগুলো আমাদের নিজেদের দখলে নিয়ে চলে আসবো। অভিযোগ আছে, গত 16 বছর ধরে নিজেদের খেয়াল খুশি মতো বন বিভাগের এসব জায়গা দখলে নেয় হাসান মাহমুদের পরিবার। বুধবার পর্যন্ত যেসবের 105 একর উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমাদের বাকি যে বনভূমিগুলো আছে সেগুলো উদ্ধার করা হবে এবং সেখানে বৃক্ষরোপণ করা হবে। ইতিপূর্বে আমাদের এটার জেলা প্রশাসনের কাছে উচ্ছেদ প্রস্তাবও দেওয়া আছে। তদুপরি আমরা এখন উচ্ছেদ করছি আর কি, এবং এখানে পিওর মামলা দাখিল করা হবে।
2008 সাল থেকে টানা চতুর্থবারের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। 1.5 দশকেরও বেশি সময় তার ছত্রছায়ায় এলাকায় দখল ও লুটপাটের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। জেলার 8টি উপজেলা এখনও প্লাবিত, আশ্রয় কেন্দ্রে আছেন 2 লাখের বেশি মানুষ। জেলা জুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে শহরের মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, বানভাসীদের সহায়তায় জেলায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যারা এখনো দুর্গত এলাকায় এখনো আটকা পড়েছেন তাদের উদ্ধারে কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন? রওশন, নোয়াখালীতে কিন্তু গত প্রায় 1 সপ্তাহেরও বেশি ধরে জেলার 8টি উপজেলার 20 লাখেরও বেশি মানুষ যারা কিন্তু পানিবন্দী অবস্থা আছেন, এবং এদের মধ্যে কিন্তু 2 লাখেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, যেটি নোয়াখালীতে স্মরণকালের স্মরণীয় ঘটনা। অর্থাৎ এমন পরিস্থিতি কিন্তু নোয়াখালীতে এর আগে কখনো তৈরি হয়েছে বলে স্থানীয় যারা প্রবীণ রয়েছেন, যারা বৃদ্ধ রয়েছেন, তারা কিন্তু বলতে পারেননি। তারা বলেছেন এর আগে 1998 এর বন্যা দেখেছেন, 2004 এর বন্যা দেখেছেন, এর আগে বিভিন্ন সময় এই ধরনের এত হাহাকার, খাদ্যের জন্য এত আত্মচিৎকার, এই ধরনের ঘটনা কিন্তু তারা এর আগে দেখেননি। চলমান বন্যায় নোয়াখালীতে কিন্তু খাদ্যের সংকট আজ 3 থেকে 4 দিন আগ থেকেই প্রবল আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকায় খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে। যেই পরিমাণ ত্রাণ বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আনছে, তার প্রয়োজনের তুলনায় একদিকে যেমন অপ্রতুল, পাশাপাশি প্রশাসন অনেকটা হেয়ালিপনার কারণেই এই ত্রাণগুলো সুষম বন্টন হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করছেন। যারা স্বেচ্ছাসেবী আসছেন তারা বলছেন প্রশাসনের থেকে কিন্তু তারা কার্যত তেমন কোনো খুব একটা সহযোগিতা পাচ্ছেন না। বাধ্য হয়ে তারা স্থানীয় যারা রয়েছেন তাদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণ দিতে হচ্ছে। এতে করে কিছু এলাকায় ত্রাণ একাধিকবার গেলেও কিছু এলাকা রয়েছে যেগুলো আসলে দুর্গত এবং নেটওয়ার্কের এখনো বাইরে, সে সকল এলাকায় কিন্তু ত্রাণ একেবারেই পৌঁছায়নি। এছাড়া বেশ কিছু এলাকায়, যেসব এলাকায় গলা পানি থেকে শুরু করে আরো বেশি, সে সকল এলাকায় কিন্তু অনেককে উদ্ধার করা যায়নি। তারা অনেকটা মানবেতরই দিন কাটাতে হচ্ছে তাদের সে সকল এলাকায়। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন চলতি বন্যায় পরিস্থিতি মোকাবেলার জন্য তারা কিন্তু উপজেলা প্রশাসনগুলোর সাথে বারবারই মিটিং করছেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে নির্দেশ দিচ্ছেন। তো আসলে রওশন, এই ছিল নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরেই। আবারও ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। সপ্তাহ ব্যবধানে রাজশাহীর সবচেয়ে বড় মাছের আড়ত নওদাপাড়ায় বেড়েছে প্রায় সব ধরনের চাষের মাছের দাম। চাহিদা মতো সরবরাহ না থাকায় কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবেন মাছের সরবরাহ কমার কারণ কি, আর দাম বৃদ্ধির বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাজশাহীর এই আমচত্বর সংলগ্ন যে নওদাপাড়া মাছের পাইকারি আড়ত রয়েছে, সেখানে কিন্তু আজকে সরবরাহ বেশ খানিকটা কম লক্ষ্য করছি আমরা, এবং এখানে কিন্তু সব ধরনের চাষের মাছ ওঠে। সকাল থেকেই কিন্তু ক্রেতা এবং এখানকার যারা পাইকার খুচরা ব্যবসায়ী বা যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই আড়তটিতে আসেন, এবং এখান থেকে কিন্তু মাছ রাজশাহীর বিভিন্ন স্থানীয় বাজার সহ শহরের বাইরেও কিন্তু যায়, অর্থাৎ সিলেট থেকে শুরু করে রংপুর,
এছাড়া নীলফামারী এবং দূর দূরান্তের যে শহরগুলো রয়েছে সেখানে যায়। আজকে মাছের সব ধরনের চাষের মাছে কিন্তু আমরা দেখেছি সরবরাহ বেশ খানিকটা কম থাকার কারণে আসলে সেটির একটি বড় প্রভাবও কিন্তু পড়েছে দামে। আমি যদি একটু বলি যে আজকে যে মাছগুলো পাওয়া যাচ্ছে এখানে কিন্তু সব ধরনের বড় যে চাষের মাছগুলো রয়েছে এই আড়তে সেগুলোই পাওয়া যায় এবং সেই মাছগুলোর মধ্যে আজকে রুই বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকা, কাতলা বিক্রি হচ্ছে 280 টাকায়। এছাড়া পাঙ্গাস বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। এছাড়া ব্রিগেড মাছ যেটি সেটি 150 থেকে 160 টাকা, মিরকা মাছ যেটি সেটি 200 থেকে 250 টাকা, তেলাপিয়া 160 থেকে 170 টাকা, কই মাছ পাওয়া যাচ্ছে আজকে 200 থেকে 210 টাকা কেজি দরে। এছাড়া গ্রাস কাপ মাছ যেটি 230 থেকে 240 টাকা, সিলভার মাছ বিক্রি হচ্ছে আজকে 160 থেকে 200 টাকা কেজি দরে। এবং এখানকার যারা আড়তদার রয়েছেন এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন আসলে সব ধরনের মাছেই কিন্তু এটির একটি দাম যেটি সেটি কিন্তু কেজিতে আসলে আজকে সরবরাহ কমার কারণে 10 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু দাম বাড়তি দরেই কিন্তু আজকে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে এখানে সকাল থেকে কিন্তু আসলে এখানকে বিভিন্ন ধরনের মাছ নিয়ে যারা দূর দূরান্ত থেকে আসলে বিভিন্ন যে পরিবহন সেগুলো করে নিয়ে এসেছেন এবং দাম বৃদ্ধির কারণ হিসেবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন আশেপাশের উপজেলাগুলোতে আসলে কম বেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিন এবং সেই বৃষ্টির কারণে কিন্তু পুকুরে পানি বেড়েছে এবং সে কারণে মাছ যারা মাছ চাষি রয়েছেন তারা কিন্তু প্রতিদিন আসলে যে পরিমাণ মাছ ধরেন সেটি কিন্তু ধরে আসলে বাজারে নিয়ে আসতে পারছেন না বা এই আড়তে উঠতে পারছেন। এবং এই আড়তে কিন্তু মোট 15টির মতো আড়ত রয়েছে এবং এই আড়তে মোটামুটি প্রতিদিনই কিন্তু 40 থেকে 50 লাখ টাকার মাছ কিন্তু বিক্রি হয় পাইকারিতে। এই ছিল আমার কাছে রওশন রাজশাহীর নওদাপাড়া যে মাছের আড়ত রয়েছে পাইকারি সেখান থেকে সর্বশেষ। রাজশাহীর মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুম আক্তার। মানিকগঞ্জের হিজুলি বাজারে নিজেদের উৎপাদিত সবজি নিজেরাই বিক্রি করেন কৃষকরা, যাতে পাইকারি দামে সবজি কিনতে পারেন ক্রেতারা। অন্যান্য বাজারের চেয়ে কম দামে পণ্য পাওয়ায় ক্রেতাদের ভিড়ও থাকে বেশি। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন যে দাম কম পাওয়াতে আসলে বাজারের ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন এবং যে দামে আসলে বিক্রি হচ্ছে সেখানে ক্রেতারা সন্তুষ্ট কিনা? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আশপাশের যত চাষিরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের উৎপাদিত যে সবজিগুলো এখানে কিন্তু নিয়ে আসে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে যারা সাধারণ ক্রেতা তারা কিন্তু প্রায় পাইকারি দামে কিন্তু এই জায়গার সবজিগুলো কিনতে পারে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই যে বাজার, এই বাজারের পাশেই রয়েছে হচ্ছে ডায়াবেটিক্স হাসপাতাল, যার কারণে যারা সকালবেলা ডাক্তার দেখাতে আসেন বা চেক আপ করতে আসেন তারা কিন্তু এখান থেকে পরবর্তীতে তারা এই সবজি কিংবা মাছ, মাংস, দুধ এগুলো কিন্তু কিনে বাড়ি ফেরেন বলে আমরা দেখেছি। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই যে করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, কাঁচামরিচ 200 টাকা কেজি, মূলা 25 থেকে 30 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা, বরবটি 20 টাকা, আটি এবং ধুন্দল বিক্রি হচ্ছে 20 টাকা এবং পটল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। আর যে দেশি লাউ রয়েছে সেটা হচ্ছে ছোট পিস বিক্রি হচ্ছে 30 টাকা এবং বড় পিস বিক্রি হচ্ছে ছোট পিস বিক্রি হচ্ছে 20 টাকা এবং বড় পিস বিক্রি হচ্ছে 30 টাকা। আর বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এই যে কাঁচা বাজার, এই কাঁচা বাজারে কিন্তু দেখা গিয়েছে যে ভোর থেকে মানে 6টা থেকে কিন্তু শুরু হয়, চলে 10টা পর্যন্ত, কিন্তু সকালবেলা সকাল 6টা, 7টা এবং 8টার মধ্যে কিন্তু যে পরিমাণ ক্রেতা সমাগম এখানে আসে তার পরবর্তীতে কিন্তু সেই চাপটা কিছুটা কমে যায় বলে আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় বলে রাখতে চাই যে এই যে বাজার, এই বাজারে যে শুধুমাত্র সবজি তা নয়, পাশাপাশি কিন্তু ফলও পাওয়া যায় বলে আমরা দেখেছি। তো রওশন, এই ছিল সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। এবার জানাবো দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধের পানি ছাড়াই বিপাকে পড়েছে রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। পানি নিয়ন্ত্রণের দাবিতে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কার্যালয়ের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধের পানি ছাড়াই নদী এবং গঙ্গা তীরবর্তী এলাকার ভাঙনে প্রতিনিয়ত বদলাচ্ছে মানচিত্র। গঙ্গার ভাঙন জাতীয় সমস্যা হলেও সম্প্রতি এই দুর্যোগে হাত গুটিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার। নীরব ভূমিকায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ।
এরই প্রতিবাদে বুধবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে মালদার ভাঙন কবলিত কেন্দ্র বৈষ্ণবনগর থেকে মানিকচক ব্লক পর্যন্ত 120 কিলোমিটার গঙ্গার পার স্থায়ীভাবে সংস্কার না করলে অনির্দিষ্টকালের জন্য ব্যারেজ ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে রাখার হুঁশিয়ারিও দেন তারা। একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে, একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে, মানুষ রাস্তায়। আমরা তাদেরকে 1 নম্বর খতিয়ানের তারা জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য। 64টা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার। আমরা বলে দিয়েছি যে আমাদের এই 120 কিলোমিটার যে ডিমান্ড আছে সেই ডিমান্ড পূর্ণ না হওয়া পর্যন্ত বাইরে আমাদের মিছিল মিটিং চলবে, অবস্থান চলবে এবং ভিতরে আমরা যারা প্রতিনিধি দিয়েছি তা আমরা জিএম সাহেবের কাছে বসে থাকবো। প্রতিবেশী 2 রাজ্য ত্রিপুরা ও মণিপুরে চলমান বন্যায় পানির চাপ বাড়ায় গেল সোমবার খুলে দেওয়া হয় ফারাক্কা বাঁধের 109টি গেট, ছাড়া হয় 11 লাখ কিউসেক পানি। এতে তলিয়ে যায় মালদা ও মুর্শিদাবাদ জেলার বহু এলাকা, দেখা দেয় নজিরবিহীন ভাঙন। ফলে বিপাকে পড়েন এসব অঞ্চলের বাসিন্দারা। পানির চাপ বাড়ায় বাধ্য হয়ে ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে বলে দাবি করেন ব্যারেজ কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে কবে নাগাদ ভাঙন সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে আছেন ফারাক্কা বাঁধ সংলগ্ন এলাকার দুর্গত বাসিন্দারা। এখন পশ্চিমবঙ্গ। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।